আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কোনো দল বা গোষ্ঠী নয়, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হবে বিএনপি সরকারের রাজনীতি। দেশে জ্বালানি সংকটের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার এই খাতকে ধ্বংস করে দেয়াই সংকটের সূত্রপাত। সরকার শুধু অজুহাত দিয়ে সমস্যা এড়াতে চায় না, বরং সমাধানে দেশ বিদেশের চেষ্টা করা হচ্ছে। এ সময় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। ব্যক্তিগত প্রাপ্তি নয়, দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি সরকারকেও বহন করতে হবে। এদিকে সকালে অপর এক অনুষ্ঠানে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হবে। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং 30,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল জুলাই বিপ্লবের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ধারণের তাগিদ দেন। কোন রাজনৈতিক দল দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিতে চাইলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, তাই সঠিক পথে না এলে এই সরকারকেও অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না, তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। সঠিক পথে না আসলে অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এদিকে সকালে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে ছিল জামায়াত। আপাতত আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে মন্তব্য করে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর আফতাবনগরে প্রতিরোধ থেকে বিজয় জুলাইয়ের পরম্পরা শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসী ছাত্রদল তাণ্ডব চালাচ্ছে। এই সরকার যদি মনে করেন সব দখল করে নেবে, যা শেখ হাসিনাও ভেবেছিল, তাহলে শেখ হাসিনার মতো সেই পরিণতি হবে বিএনপির। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, হল দখল কেন্দ্র করে যে হামলা সংঘর্ষ হচ্ছে তা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিকেই শক্ত করবে। এই সুযোগ নেবেন দেশ বিরোধীরাও বলে জানান তিনি। সরকারের সময় বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা আমরা দেখতেছি আবার আমরা আগের অবস্থাতেই ফিরে যাচ্ছি। যতটুকু প্রোগ্রেস হয়েছিল সেটাও এখন আপনারা পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। এক বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার হচ্ছে। মামলা তদন্তে নিরপরাধ কাউকে আসামি করা হচ্ছে না। এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে 6টি মামলার রায়ে শেখ হাসিনা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে তাদের অধিকাংশই পলাতক। এ সময় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথাও বলেন চিফ প্রসিকিউটর। গণঅভ্যুত্থানের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি মামলার রায়ে 16 জনকে মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অপর আসামিদের সাজা দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। জুলাইয়ের মামলাগুলোর অগ্রগতি নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সাথেই চলছে বিচার কার্যক্রম। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন, তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। 1 বছরের মধ্যে জুলাইয়ের মামলাগুলো শেষ করতে কাজ চলছে বলেও জানায় চিফ প্রসিকিউটর। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্রসফায়ারে যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। এ সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথা বলেন চিফ প্রসিকিউটর। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করে দেখি না, তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাত পোহালেই দ্বার খুলছে বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বৃহস্পতিবার থেকে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করে কোনো গণমাধ্যম পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। 2024-এর আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কবে নাগাদ খুলবে তা নিয়ে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। অবশেষে হতে যাচ্ছে সেই অপেক্ষার অবসান। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মন্ত্রী জানান, বুধবার সকাল 9টায় জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের প্রথম দিন শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর। প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে
এই ঘোষণার পরপরই মানে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে মানে ফলক উন্মোচন আছে, প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন। তারা জানান আগামী 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে জাদুঘরের দরজা। অনলাইনে টিকিট কেটে প্রতিদিন নির্ধারিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। টিকিটের মূল্য বড়দের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন, এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এদিন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও আলাদা কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, কোনো গণমাধ্যম আদালতের নির্দেশ অমান্য করে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা, সরকার তো এক্সিকিউটিভ, সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের সক্ষমতা নেই উল্লেখ করে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য আস্ফালন ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হলের সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তারা। বিকেলে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকায় উত্তেজনা এখনও বিরাজ করছে। দুপুরে ঢাকা কলেজে দুপুর 12:30টার দিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাথেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে 1:30টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের লাঠি সোঁটা হাতে ঢাকা কলেজের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় কলেজ ছাত্র শিবিরের এক সদস্যকে মারধর করে আটক রাখার অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। এদিকে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শিবিরের নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সহ কয়েকজন আহত হন। এরপর ক্যাম্পাস থেকে শিবিরের কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিকেলে আলাদা স্থানে কর্মসূচি পালন করেছে দুটি ছাত্র সংগঠনই। জুলাই কর্মসূচির ব্যানার সরানো নিয়ে সোমবার রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল শিবির। থেমে থেমে সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের সামনে শহীদ আবু সাইদ চত্বরে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দুই সংগঠনই। সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করতে প্রশাসনের কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপর আলাদা স্থানে কর্মসূচির ঘোষণা দেয় 144 ধারা জারি করেনি প্রশাসন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদল এবং জুলাই চত্বরে বিক্ষোভ সমাবেশ করে শিবির। সংঘর্ষের জন্য একে অন্যকে দোষারোপ করে দুপক্ষ। আমাদের নিরস্ত্র ভাইদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে এবং তারা বাংলাদেশকে আবারও স্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে। আমরা আজকে ছাত্রদলের নেতৃবৃন্দ আমরা আজকে এখানে জড়ো হয়েছি এই অস্থিতিশীল পরিবেশকে যেন কোনোভাবে স্থিতিশীল করার জন্য। আমরা মনে করি যে ছাত্রদলের উপর ছাত্রলীগ ভর করেছে এবং তারা ছাত্রলীগের যে ক্যারেক্টার সেটা তারা প্লে করা শুরু করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদেরও ধ্বংস অনিশ্চিত। এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এটা এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই। দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাতের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালনা করার পক্ষে মত তাদের। এই ক্যাম্পাসে কিন্তু রাজনীতি নিষিদ্ধ আছে, কিন্তু আসলে প্রশাসনের তত্ত্বাবধানেই বলা চলে এক প্রকার আবার রাজনীতি এই ক্যাম্পাসে কায়েম রয়েছে। এটা আমাদের জন্য আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য চরম হতাশার। কোনো শিক্ষার্থী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে নয়, বরং যদি ছাত্র রাজনীতি আবারও চালু করতে হয় তবে শিক্ষার্থীদের গণরায়ের ভিত্তিতেই আবার এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করতে হবে, নয়তো এই সাংঘর্ষিক পরিস্থিতির সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাশেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার লেখা ও ছবি সম্বলিত ব্যানার রাখা হয়। ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, এতে আহত হন অন্তত 20 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিনভর ছাত্রদল শিবির কর্মীদের সংঘর্ষ উত্তেজনার খবর একটু জেনে নিতে চাই। ঢাকা এবং রংপুর থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই মহীশূর অনিকের কাছে ঢাকার খবর শুনবো। অনেক দিনভরই তো উত্তেজনা বিরাজমান ছিল, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তের পরিস্থিতি আমি আমার ডান পাশ থেকে দেখানোটা একটু সুযোগ করতে চাই। আমার ডান পাশে এখনও কিন্তু বকশীবাজারের যেই জায়গাটিতে ঘটনাটার সূত্রপাত, সেই জায়গাতে এখনও কিন্তু নেতাকর্মীরা অবস্থান রয়েছেন। এরা যে সবাই এখানকার ছাত্র তা কিন্তু নয়। আলিয়া মাদ্রাসার ছাত্রের সংখ্যা একদমই আমরা কম দেখতে পাচ্ছি। তবে স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন, স্থানীয় যারা ছাত্র দল সমর্থক কিংবা বিএনপি সমর্থন, জামায়াত সমর্থন কিংবা ছাত্র শিবির, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তার পাশাপাশি একটু দেখতে পাচ্ছেন ফ্রেমে যে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা কিন্তু এখনও নিরাপত্তার জন্য অবস্থান করছেন। তবে যেটা সবচেয়ে ভালো খবর সেটি হচ্ছে যে রাস্তাঘাটগুলো স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিক গতিতেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। একটা কোনায় ছাত্রদলের কিছু শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাওয়া গেলেও একেবারে ছাত্র শিবিরের অবস্থান নেই। আমরা কথা বলেছি আসলে পুরো ঘটনাটা কি ঘটেছে একজন তৃতীয় পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করেছি। সেখানে যেটা জানতে পেরেছি যে দুপুর 1টার দিকে হঠাৎ করে আসলে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায় ঠিক বকশীবাজারে। এখানে আস্তে আস্তে ধীরে ধীরে উত্তেজনা বাড়ে দফায় দফায় এবং আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি আহতের খবরও কিন্তু আমরা জানতে পেরেছি। তো সার্বিক অবস্থা বিবেচনা করলে এখন পরিস্থিতি স্বাভাবিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু রংপুরের খবর জেনে নেব। সহকর্মী সরকার মাঝহারুল মান্নান সঙ্গে আছেন। মাঝহার, এই মুহূর্তে একটু ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানতে চাই। উত্তেজনা কমেছে কিনা, কি পরিস্থিতি এখনকার? শাওন, উত্তেজনা তো কমেনি। আপনি উত্তেজনার পারদ কতটা বেশি সেটি যদি আমি আপনাকে ফুটেজে দেখাতে পারি। এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে, সেই পুরো প্রধান ফটকটির সামনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাড়াও মহানগর ছাত্রদল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে ঠিক এই জায়গাতে দুটি প্রোগ্রাম করাবার কথা ছিল। এই শহীদ যে জুলাই চত্বর সামনের অংশটিতে সেখানে একটা শিবিরও প্রোগ্রাম দিয়েছিল, ছাত্রদলও প্রোগ্রাম দিয়েছিল, কিন্তু 144 ধারা জারির জন্য আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু যে মহানগর পুলিশ কমিশনার সিনিয়র নেতাদের সাথে কথা বলে শিবির তাদের এই জায়গার কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়ে লালবাগ থেকে শুরু করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। এবং আমরা দেখেছি সন্ধ্যা 6টায় তারা শুরু করে এবং সেখানে গিয়ে মাগরিবের নামাজের পর তারা শেষ করে। আর এখানে বিকেল 4টা থেকেই ছাত্রদল, যুবদল এবং যারা স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন বিভিন্ন ধরনের। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে মিছিলটি আছে, মিছিলটি থেকেও কিন্তু এই ধরনের নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছে ছাত্র দলের বিরুদ্ধে। এবং এখানে দুই পক্ষই যেটি অভিযোগ করেছেন, আপনাকে বলি যে যেটি যুবদলের নেতা জহির আলম নয়ন তিনি যেটা অভিযোগ করেছেন যে অস্থিতিশীল পরিস্থিতি করবার জন্য 17 বছর তারা গুপ্ত থেকে এখন প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মতো করে তারা শাসন করবার চেষ্টা করছে। ঠিক একই অভিযোগও করেছে যে মহানগর যে সভাপতি ছাত্র শিবিরের, তার নাম আনিসুর রহমান, তিনিও যেটি বলেছেন যে ছাত্রদল ছাত্রলীগের পথে হাঁটছে, যেটি কোনোভাবেই শিক্ষাঙ্গনে সঠিক পদ্ধতি এবং যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে না। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত দেখিনি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে। শাওন, মাঝহার, ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। দক্ষ শ্রম শক্তি নেয়ার ব্যাপারেও ইচ্ছের কথা জানিয়েছে দেশটি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সফররত সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। ওই বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রতি আস্থা আছে সৌদি আরবের। চলতি বছরই দেশটিতে দুই দেশের যৌথ বৈঠক হবে। দিনের ব্যস্ত সূচির মধ্যে সফররত সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সকাল 11টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সফররত সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে সৌদি আরব। ফিশারিজ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি। সে লক্ষ্যে শিগগিরই হবে যৌথ বৈঠক। ফিশারিজ, ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল, স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে। এই বছরই একটি জয়েন্ট একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে। শামা ওবায়েদ জানান, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি নিতে চায় সৌদি আরব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই আগ্রহ প্রকাশ করেছে দেশটি। আরও স্কিলড লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে। আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে, সেই কথাটা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে। এদিকে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি ওয়েব কেলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এছাড়া জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। সনদকে ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করা হবে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ ও মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় 9 মাসের আলোচনা শেষে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। দলগুলোর ভিন্ন মতের উল্লেখ না করে ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবগুলোর ওপর হয় গণভোট। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়, কিন্তু সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দল বিএনপি। কোনো পরিকল্পনা আপাতত নাই। সংবিধান সংশোধনে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় এ বছরের 13 জুলাই। বিরোধী দল কমিটিতে নাম না দিয়ে ওয়াক আউট করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ইস্যুতে উত্তপ্ত সংসদ রাজপথ। বিরোধী দল ছাড়াই 12 সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক হয় মঙ্গলবার। বৈঠকের আগে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, প্রস্তাবনা থেকে তফসিল, পুরো সংবিধান এবং জুলাই সনদ পর্যালোচনা করা হবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বিশেষ কমিটি। কর্মপরিকল্পনা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম, সংস্কার কমিশনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করা হবে। কিন্তু বিরোধী দল আলোচনায় অংশ না নিলে সেক্ষেত্রে কি হবে তারও ব্যাখ্যা দেন মন্ত্রী। 84টা অনুচ্ছেদকে সামনে রেখে
6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয় মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংশোধনের সুপারিশ করা হবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। গণতন্ত্র সমুন্নত রাখা ও জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে বিশেষ কমিটি, প্রত্যয় আইনমন্ত্রীর। অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে মাদ্রাসার অধ্যক্ষ আল আমিনকে গুমের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবুল হোসেনকে 18 দিন পাশবিক নির্যাতনের পর তার মৃত্যু হলে মরদেহ ফেলে দেওয়া হয় ধলেশ্বরী নদীতে। এমন তথ্যই উঠে এসেছে তদন্ত সংস্থার প্রতিবেদনে। এই ঘটনায় সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক সহ 5 জনকে অভিযুক্ত করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। গাজীপুর মহানগর এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আবুল হোসেন আল আমিন। 2023 সালের 30 জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে মাদ্রাসা থেকে তুলে নেওয়া হয় তাকে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি আল আমিনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে আসে 2023 সালের 28 জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিটিটিসি। সেই সূত্র ধরেই তৎকালীন সিটিটিসির এডিসি ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি টিম 30 জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসা থেকে ধরে নেওয়া হয় আল আমিনকে। পরবর্তীতে মিন্টু রোডের সিটিটিসি কার্যালয়ে আল আমিনকে টানা 18 দিন শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান আল আমিন। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতুর উপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়া হয় মরদেহ। এ ঘটনায় সম্প্রতি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। অভিযুক্ত করা হয়েছে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক, তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়া সহ 5 জনকে। তবে তদন্ত প্রতিবেদন নিয়ে সরাসরি বক্তব্য না দিলেও চিফ প্রসিকিউটর জানান, দ্রুতই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এমনকি সেখানে প্রকাশিত হতে পারে এমন কোনো মতামতকেও সমর্থন করে না নয়াদিল্লি। মঙ্গলবার নিয়মিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই এবং এই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থন করে না। বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা বলছেন, একদিকে লোডশেডিংয়ের নাভিশ্বাস, অন্যদিকে ব্যবহারের দ্বিগুণ বিলের খড়গ, সব মিলিয়ে ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, বাড়তি বিল নিয়ে অধিকাংশই তথ্য বিভ্রাট, বোঝারও ভুল আছে কারো কারো, বলেছেন প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন প্রমাণসহ বিদ্যুৎ অফিসে অভিযোগের। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানতে চেয়েছিলাম কার কার বিদ্যুৎ বিল অস্বাভাবিক রকমের বেশি আসছে। জবাবে যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকেই জানিয়েছেন মিটারের ধরন যাই হোক না কেন, অর্থাৎ প্রিপেইড মিটার অথবা সনাতনী মিটার, সব ক্ষেত্রেই বিদ্যুৎ বিল এই মাসে যেটি এসছে সেটি গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ, কারো কারো দ্বিগুণের কাছাকাছি, আবার কারো বা দ্বিগুণের চেয়েও বেশি। 1 জুন থেকে বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে তা প্রায় 17%। ফলে জুলাইয়ে যে বাড়তি বিল গুনতে হবে তা আগে থেকেই জানা। যেমন ইস্কাটনের এক বাসায় মে মাসে বিল ছিল 4136 টাকা, জুনে তা গুনতে হয়েছে 11,919 টাকা। আবার মতিঝিলে 6,409 টাকার বিল এক লাফে পরের মাসে হয়ে গেছে 19,000-এরও বেশি।
আর ২,৭২৯ টাকা বিল আসে যে ছোট্ট পরিবারে, তাদের বিল কেন ১ মাসের ব্যবধানে ৬,০০০ টাকার বেশি আসলো সেই রহস্য আসলেই অজানা। মে মাসে এসেছে ৪,৪১৫ টাকা, আবার জুন মাসে চলে আসলো বিলটা ঠিক ১০,৭৫৪ টাকা। মে মাসে বিদ্যুৎ বিল আসছে ৫,০০০ ৫,৫০০ টাকা। জুন মাসে সেই সাশ্রয় হওয়ার পরেও দেখা যাচ্ছে ৯,৫০০ টাকা বিল এসে গেছে। আগে তো ৬-৭ হাজার টাকা বিল আসতো, কিন্তু লাস্ট ২ মাস ধরে দেখছি বিল আসে ১১ থেকে ১২,০০০ টাকা। এটা আমাদের জন্য অস্বাভাবিক। এদিকে কুড়িলের কামাল হোসেনের বরাবরই বিল আসতো ৬,০০০ টাকার মতো, সেটি হুট করেই এ মাসে হয়ে গেছে ১৩,০০০ টাকারও বেশি। কেবল রাজধানী নয়, সারা দেশেই একই চিত্র। ঢাকার পাশের ২ জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জেও এমন অস্বাভাবিক বিল এসেছে অনেকের। পিডিবি থেকে পল্লী বিদ্যুৎ কিংবা ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজাপাটিকো সব সংস্থার গ্রাহকেরই বেহাল দশা। এই মাসে বিল আছে ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা বিল অর্ধ বাইরে আছে। বিদ্যুৎ কম থাকলে তো বিল কম আসার কথা, সেই অনুযায়ী আস্তে আস্তে মাসের পর মাস যেমন বিদ্যুৎ বিল ২০০-৩০০ করে বাড়তে আছে। ভূতরে বিল সহ এই অতিরিক্ত লোডশেডিং বন্ধ হোক। সোমবার রাতে অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিভ্রান্তি রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। যদিও ঘণ্টা না পেরোতেই কঠোর ব্যবস্থার বদলে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় সরকার। অবশ্য এখনও বাড়তি বিলের অধিকাংশ অভিযোগই মানতে নারাজ মন্ত্রণালয়। ম্যাক্সিমামই কিছুটা তথ্য বিভ্রাট আছে, ঠিক আছে, বোঝার ত্রুটি আছে। আমরা ইমিডিয়েটলি আমরা সেটা অ্যাড্রেস করছি। তারপরে যদি কেউ আছে নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবে, আমাদের কর্মকর্তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এটা আমরা এই ব্যাপারে আন্তরিক। যে কোনো ধরনের ইস্যু আমরা সেটা রিজলভ করতে আমরা রেডি। আমাদের কিন্তু ইনস্ট্রাকশন স্ট্যান্ডিং, যদি কারোর এরকম কোনো সংকট থাকে সে উইথ দি ডকুমেন্টস সেই করুক, আমরা অবশ্যই এটা রিজলভ করবো, সেটা কিন্তু কন্টিনিউ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সংকট সমাধানে দ্রুত, কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেবে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন জায়গায় গ্যাসের সংকট। এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না, বিপাকে ব্যবসায়ীরা। তো আমরা গ্যাস সিরিয়ালে নিয়ে ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে, কিন্তু আমরা ওইভাবে গ্যাস পাচ্ছি না। সকালে আসি আবার যাই, আমাদের একদিনে 3 বার গ্যাস নেওয়া লাগে। প্রতিযোগী অনেক দেশ বিভেদ তৈরি করতে চায়, তবে দেশ ও শিল্পের স্বার্থে এক হয়ে কাজ করবে বস্ত্র খাতের 2 সংগঠন বিজিএমইএ ও বিটিএমইএ। বিশ্বমানের টেক্সটাইল এক্সিবিশন বিটমা আয়োজনে উভয় সংগঠনের মধ্যে স্বাক্ষর হয় সমঝোতা স্মারক। 2 সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বস্ত্র ও পোশাক শিল্প বিকাশে উভয় সংগঠন ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার বিকল্প নেই। তৈরি পোশাক ও বস্ত্র খাতে দেশের অর্থনীতির প্রাণ। এই 2 খাত থেকে আসে রপ্তানি আয়ের সিংহভাগ। নিশ্চিত হয় কর্মসংস্থান। সরকারের জন্য কিন্তু বিগ চ্যালেঞ্জ। দুপুরে গুলশান ক্লাবে দেশ ও অর্থনীতির স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জানান দেয় এই 2 খাতের শীর্ষ নেতৃবৃন্দ। বলা হয়, সংকটের এই সময়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার। যেটা আমাদের স্বপ্ন ছিল, টেক্সটাইল এবং ক্লথিং উইল গো টুগেদার, তাহলে তো সোনায় সোহাগা। আমি মনে করি এই জার্নি হ্যাভ গিভেন দিস স্টেপ ফরওয়ার্ড এবং একটা স্বপ্ন আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এবং সরকারের জন্য ডিসিশন নিতে, পলিসি মেকারদের ডিসিশন ডিফিকাল্টিজ, সেগুলি কিন্তু অনেকখানি কমে যাবে। এখন আমাদের মেইন সোর্স অফ র মেটেরিয়াল চায়না, যদি এগুলোকে বাদ দিয়ে দেয় তাহলে আমরা তখন তো এক্সপোর্ট করতে পারবো না। সো আমাদেরকে এর সঙ্গে সঙ্গে অ্যাক্সেসরিজও ডেভেলপ করতে হবে আমাদেরকে। ঘোষণা দেওয়া হয়, ঢাকায় হবে বিশ্বমানের যন্ত্রাংশ প্রদর্শনী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন বা বিটমা নামে অনুষ্ঠিতব্য এই আয়োজন সম্পন্ন করবে বিজিএমইএ ও বিটিএমএ। স্বাক্ষর হয় সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে যন্ত্রাংশ, এআই প্রযুক্তি সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়নের নানা দিক।
উদ্যোক্তারা বলেন, ঐক্যবদ্ধ থাকলে রুখে দেয়া যাবে বিদেশি ষড়যন্ত্র। টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিতে এবং মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে যে আমাদের মধ্যে একটা যেন বিভেদ তৈরি হয়, কিন্তু ইনশাল্লাহ এটা পারবে না। ইতিমধ্যেই আমরা একসাথে কাজ করছি। আগে আমাদেরকে ইটমা অ্যাটেন্ড করতে হতো ইটালিতে গিয়ে, এখন ওটা আমাদের ঘরের দুয়ারে চলে এসছে এবং এটা যাতে প্রতিনিয়ত আমরা করতে পারি সেজন্যই আমাদের একসাথ হওয়া এবং এই ফেয়ারটা কন্ডাক্ট করা। বিভেদ ফুলে এক কাতারে কাজ করলে অসম্ভব হবে না $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্য পূরণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ডায়রিয়ার পরজীবী সাইক্লোস্পোরার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যু হয়েছে 2 জনের। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। পরীক্ষাধীন 11,500-র বেশি আক্রান্ত মানুষ। সবচেয়ে বেশি বিপর্যস্ত মিশিগান অঙ্গরাজ্য। খাদ্য বিষয়ক একটি নীতির পরিবর্তনের কারণেই এত ভয়াবহ আকারে ছড়িয়েছে এই রোগ, অভিমত গবেষকদের। এছাড়াও মেক্সিকো থেকে সরবরাহকৃত আইসবার্গ লেটুসের যোগসূত্র রয়েছে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবের পেছনে বলে মনে করছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছাড়িয়েছে ডায়রিয়ার। এই প্রথম অন্ত্রের এই রোগের পরজীবী সাইক্লোস্পোরার সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। সাইক্লোস্পোরিয়াসিস নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মিশিগানে মৃত্যু হয়েছে 2 জনের। তদন্তে মার্কিন খাদ্য ও ওষুধ বিভাগ FDA জানিয়েছে মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ অন্তত 9টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে ভয়াবহ এই রোগ। চিকিৎসকরা বলছেন এর সাথে যোগসূত্র রয়েছে মেক্সিকোর একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান টেইলর ফার্মস থেকে সংগৃহীত আইসবার্গ লেটুসের, যা ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ফুড চেইনের ফাস্ট ফুডে। মার্কিন স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তদন্তাধীন 11,500-র বেশি আক্রান্ত। বর্তমানে প্রায় 22,000 মানুষ ডায়রিয়ার সাথে লড়ছে। সংখ্যাটা দৈনিক বৃদ্ধি পাচ্ছে। নিশ্চিতভাবে এবারের ঘটনাটি আমার দেখা সবচেয়ে বড় প্রাদুর্ভাব, যে কারণে এবার এর উৎস খুঁজতে আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। মারাত্মক এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ভুগছে মিশিগানের ওয়েন কাউন্টি। এখন পর্যন্ত আক্রান্ত 1,379 জন। পুরো অঙ্গরাজ্যের হিসেবে যা ছাড়িয়েছে 2,216-র রেকর্ড। জ্বর, বমি বমি ভাব ও মারাত্মক পেটের পীড়া নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। গবেষকরা বলছে খাদ্য বিষয়ক একটি নীতির পরিবর্তনের জেরে ব্যাপক হারে ছড়িয়েছে ডায়রিয়া। 2025 সালে সাইক্লোস্পোরিয়াসিস ট্র্যাকিং কর্মসূচিকে বাধ্যতামূলক থেকে পরিবর্তন করে অঙ্গরাজ্যগুলোর জন্য স্বেচ্ছাধীন বা ঐচ্ছিক ব্যবস্থায় রূপান্তর করা হয়। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর বাজেট ও জনবল হ্রাসের কারণে খাদ্যজনিত রোগ ছড়ানোর প্রাদুর্ভাব মোকাবেলা আরও জটিল হয়ে উঠছে প্রশাসনের জন্য। এই মহামারীর পেছনে আরও একটি কারণ হতে পারে খাবারে যে কোনো জীবাণু ও পরজীবী চিহ্নিত করার ক্ষেত্রে নিয়ম নীতির পরিবর্তন। মূলত মানুষের ভুলের কারণেই এত মারাত্মকভাবে এই জীবাণু ছড়াচ্ছে। ডায়রিয়ার অত্যাচারে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হিমশিম খাচ্ছে মার্কিনিরা। নামি দামি রেস্তোরাঁ ও ফুড চেইন এড়িয়ে চলছে অনেকে। এছাড়াও কমে গেছে লেটুসের সরবরাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউপিভিসি ডোর, ফ্লাশ ডোর, ডব্লিউপিসি ডোর, কাঠের চৌকাঠ ও সলিড উডেন ডোর প্রপার কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং হয় বলে টেকে বহুদিন। সুপারবোর্ড ডোরস। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।